ঠিক আছে, চলেন স্টার্ট করি। আমরা ডি অরবিটাল বা মানে ডি ব্লক এলিমেন্টস নিয়ে কথাবার্তা বলতেছিলাম। ডি ব্লক এলিমেন্টসের মধ্যে আমরা লাস্ট দিন হচ্ছে অনেক কিছু বলছি, অনেক কিছুর মধ্যে, ঠিক আছে, সিএফটি পড়ছি। সো এই অনেক কিছুর মধ্যে মেইন যে জিনিসটা আমাদের মনে রাখার মতো আছে বা যেটা আসলে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে সেটা ছিল এই, মানে লাস্ট ক্লাসের কথাবার্তার মেইন থিম ছিল হচ্ছে যে আমার ডি অরবিটাল যেটা ছিল, যেখানে ডি সাবশেলের মধ্যে 5টা অরবিটাল থাকে, ডি সাবশেলের মধ্যে 5টা অরবিটাল থাকে। এই 5টা অরবিটাল হচ্ছে 2টা আলাদা আলাদা এনার্জি লেভেলে ভেঙে যায় এবং ভেঙে গিয়ে আমরা বলি হচ্ছে ইজি আর T2G অরবিটাল ফর্ম করে, ইজি আর T2G অরবিটাল ফর্ম করে। তো এই যে ডি অরবিটালগুলোকে ক্রিস্টাল ফিল্ড থিওরির মূল তত্ত্ব ছিল, মানে মেইন যেই ফোকাসটা যেটা মনে রাখতে হবে সেটা ছিল এই যে ডি অরবিটাল, এই যে 5টা ডি অরবিটাল আছে, 5টা ডি অরবিটাল আছে, এই 5টা ডি অরবিটালকে মানে যখন লিগ্যান্ড আসে, লিগ্যান্ডের প্রভাবে এই 5টা ডি অরবিটাল যাদের সবার এনার্জি সমান থাকে সেগুলো আসলে স্প্লিট হয়ে যায়, ভেঙে হায়ার এনার্জি ইজি অরবিটালস আর লোয়ার এনার্জি T2G অরবিটাল ফর্ম করে। এই হচ্ছে সামারি, ঠিক আছে। মানে যাদের কি বলবো, যাদের উদ্দেশ্য হচ্ছে যে আচ্ছা ঠিক আছে ফাইন, আপাতত এত এত থিওরি মিউরি জানার দরকার নেই, হয় কি ভাইয়া, দিস ইজ হোয়াটস হ্যাপেনিং, ঠিক আছে। এবং এইখানে আমাদের নাম ছিল, এই অবস্থাটাকে আমরা কি বলি বলতো, ডিজেনারেট অবস্থা। আর এইটাকে কি বলি, নন ডিজেনারেট অবস্থা, নন ডিজেনারেট অবস্থা। ওকে, তাহলে ডিজেনারেট অবস্থা, নন ডিজেনারেট অবস্থা। আচ্ছা, আজকে আমরা 2টা জিনিস ব্যাখ্যা করব এবং নেক্সট ক্লাসে আমরা হচ্ছে আরও কিছু কমপ্লেক্স কম্পাউন্ডস দেখব, ঠিক আছে। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এক, কালার্ড কম্পাউন্ড কেন ফর্ম করে, অর্থাৎ রঙিন যৌগ কীভাবে গঠন হয়, আর 2 হচ্ছে ম্যাগনেটিজম কিভাবে শো করে, ঠিক আছে, ম্যাগনেটিক প্রপার্টিজ নিয়ে কিছু কথাবার্তা বলবো। সো ফার্স্টে লেটস গো উইথ কালার্ড কম্পাউন্ড। কালার্ড কম্পাউন্ড বা রঙিন যৌগ, কালার্ড কম্পাউন্ড অথবা রঙিন যৌগ। তোমাদেরকে যেদিন হচ্ছে গত ক্লাসেই তো মোস্ট প্রবাবলি অথবা তার আগে গত ক্লাসে একটা শীট দিছিলাম, একটু বের করে ফেলেন সবাই, একটু তাকায় দেখো ওখানে কোন আয়নটা কি কালার শো করে সেটা লেখা আছে, তাই না? যেমন ধরো আয়রন 2+, আয়রন 2+ কি করে, আয়রন 2+ হচ্ছে গ্রিন কালার শো করে, তারপর আয়রন 3+ দেখো ব্রাউন কালার শো করে, তারপর অন্যান্য যেই আয়নগুলো আছে সেগুলোর কালারও দেওয়া আছে। কথা হচ্ছে কালার্ড কম্পাউন্ড কিভাবে ফর্ম করে বা কেন কালার শো করে, সেটার কারণ হচ্ছে এগেইন দিস, এই যে দেখো ডি অরবিটালটাকে আমরা দেখছি যে ডি অরবিটাল ডিজেনারেট অবস্থায় থাকে না, সেটা যখন মানে বন্ড ফর্ম করে তখন সেটা কোন অবস্থায় চলে যায়, নন ডিজেনারেট অবস্থায় চলে যায়। নন ডিজেনারেট অবস্থাতে চলে যাওয়া মানে হচ্ছে এনার্জি গ্যাপ ক্রিয়েট হওয়া, তাই না? তার মানে নিচের শেলে যদি ইলেকট্রন থাকে বা T2Gতে ইলেকট্রন থাকলে তাদের এনার্জি কম, ইজিতে ইলেকট্রন থাকলে তাদের এনার্জি বেশি, এই তো কথা, তাই তো? তাহলে এই যে এনার্জিটার গ্যাপ কত, এনার্জি গ্যাপ হচ্ছে ডেল্টা ই, ঠিক আছে, এনার্জি গ্যাপ হচ্ছে ডেল্টা ই। নাও লেটস লুক এট আওয়ার কম্পাউন্ড। আমরা একটা এক্সাম্পল কম্পাউন্ড নিয়ে কথাবার্তা বলছিলাম, দেখো তো একটু লাস্ট ক্লাস যারা করেন নাই এবং করেছেন সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, এটা হচ্ছে K4FeCN6, ঠিক আছে, পটাশিয়াম ফেরোসায়ানাইড। এটার কালার হয় এই কেমন যেন একটু ময়লা গ্রিন কালার টাইপের আর কি। আচ্ছা, তো এখন তোমার এই জিনিসের মধ্যে কি কি আছে বলো তো। K4 এর মধ্যে চার্জ +4, তার মানে এই টোটাল জিনিসটার চার্জ কত, -4। কিভাবে হিসাব করতে হয় শেখাচ্ছি, আরেকবার সেম জিনিস দিয়ে আরেকবার দেখাচ্ছি। তাহলে K4 এর জন্য +4 আর তাহলে টোটালটা হচ্ছে -4। আচ্ছা, সায়ানাইড, এটা মনে রাখতে হবে, এটা মুখস্থ জিনিস। সায়ানাইড হচ্ছে অ্যাকচুয়ালি Cn- আয়ন, Cn- যদি হয় তাহলে প্রত্যেকটা সায়ানাইড এই Cn এর চার্জ হচ্ছে -1, তাহলে টোটাল 6টা সায়ানাইড মিলে টোটাল চার্জ কত, -6। আচ্ছা,
ভেতরে দুইটা জিনিস আছে, দুইটা জিনিস মিলে টোটাল চার্জ হ্যাজ টু বি -4, তার মধ্যে একটার চার্জ হচ্ছে -6, তাহলে আরেকটার চার্জ কত হতে হবে? +2। ভেরি গুড। তাহলে আয়রন এখানে +2 অবস্থাতে আছে। দেখেন কি অবস্থায় থাকলো তাহলে আয়রন তো 26, ইলেকট্রন কনফিগারেশন করলে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d6। লাস্ট ক্লাস যারা করছেন দুঃখ পায় না যে ভাই একই জিনিস কেন দেখাইতেছেন, বিকজ লাস্ট ক্লাসে বুঝেন নাই কি হইতেছে। তো আজকে আরেকবার দেখেন, আরেকটু ভালো হবে, আরেকটু মনে থাকবে জিনিসটা। সো আয়রন 2+, আয়রন 2+ যখন হচ্ছে তখন 1s2 2s2 2p6 3s2 3p6 4s0 3d6। 4s থেকে দুইটা ইলেকট্রন চলে গেল, ঠিক আছে। আর 4 লাস্ট শেল, ফোর্থ শেল যেহেতু আছে তার মানে 4 কি আছে? পিও আছে, বাট আপাতত 0। তাহলে এই যে 3d এর 6টা ইলেকট্রন কিভাবে থাকবে? থাকবে হচ্ছে এভাবে 1 2 3 4 5 3d। তাহলে 1 2 3 4 5 6। এই যে যেই সিকোয়েন্সে বলতেছি, তোমাকে যদি কোয়েশ্চেন করে যে K4 Fe6 কেন কালার শো করে বা রঙিন যৌগ কিভাবে গঠন হয়, তুমি এক্স্যাক্টলি সেম সিকোয়েন্সেই লিখতে হবে। ফার্স্টে কম্পাউন্ড একটা ফর্ম করে, যদি কম্পাউন্ড দেওয়া থাকে গুড, দেওয়া না থাকলে এক্সাম্পল হিসেবে কম্পাউন্ড নিয়ে নিতে হবে। কম্পাউন্ডটা ফর্ম করায় দেখাই দিতে হবে যে এই যে এমনে এমনে করে আসলে যৌগটা গঠন করে। আর 4s আছে, 4s এখানে কোনো ইলেকট্রন নাই, 4p থাকবে, কোনো ইলেকট্রন নাই। কেন এগুলো লিখতেছি? বিকজ আমরা সায়ানাইড নিয়ে আসবো কিছুক্ষণ পরে, 6টা সায়ানাইড আনা লাগবে। এরপর আমরা যখন Fe এর সাথে সায়ানাইডগুলোকে ইন্ট্রোডিউস করলাম তখন এই রকম মানে এটার গঠন কীরকম দেখতে হবে। তখন যেটা ঘটবে সেটা হচ্ছে দিস 3d 1 2 3 4 5 3d, এই হচ্ছে 4s আর এই হচ্ছে 4p। কয়টা ইলেকট্রন আছে জানো? আপাতত ইলেকট্রন আছে 6টা, 1 2 3 4 5 6। বাট যখন সায়ানাইড আসবে, সায়ানাইড কি? সায়ানাইড হচ্ছে একটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। কি জিনিস? স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, ঠিক আছে। স্ট্রং ফিল্ড লিগ্যান্ড আসলে কি হয়? স্ট্রং ফিল্ড লিগ্যান্ড আসলে এই যে বিজোড় ইলেকট্রনগুলো আছে, যত বিজোড় ইলেকট্রন বা আনপেয়ার্ড ইলেকট্রন আছে সেগুলো পেয়ার্ড হয়ে যায়, ঠিক আছে, একসাথে চলে আসে, চেপে যায়। চেপে কোথায় চলে আসে? নিচের T2g অরবিটাল আসে, আমরা একটু পরে দেখাচ্ছি সেটা। সো এখান থেকে ইলেকট্রন দুইটা এই জায়গায় চলে আসবে অ্যাজ পেয়ার্ড ইলেকট্রন, জোড় ইলেকট্রন হিসেবে, ঠিক আছে। পেয়ার্ড ইলেকট্রন চলে আসলো আর বাকিগুলো যে সায়ানাইড থাকবে এরকম করে, বাকি যেই জায়গাগুলো আছে সেখানে সায়ানাইড আসবে। সো একটা সায়ানাইড, এই যে দুইটা সায়ানাইড, 3টা সায়ানাইড, 4টা সায়ানাইড, 5টা সায়ানাইড, 6টা সায়ানাইড। সো এই হচ্ছে FeCN6 এর ঘটনা। তাহলে ভাইয়াকে বলো যে বিফোর দ্য সায়ানাইডস, বিফোর ইন্ট্রোডিউসিং সায়ানাইড আসার আগে আমার স্ট্রাকচার ছিল 1 2 3 4 5 6। সায়ানাইড আসার পরে কি হয়েছে? এই যে ইলেকট্রন অরবিটাল যেগুলো ছিল সেগুলো দুইটা আলাদা এনার্জি শেলে ভেঙে গেছে, আলাদা এনার্জি লেভেল হয়ে গেছে। এটা কেন? লাস্ট ক্লাসে বুঝাইছি যে ওই যে সায়ানাইডগুলো 6টা 6 দিকে থাকে, এক্সিস বরাবর থাকে যেগুলো, তাদের এনার্জি হচ্ছে বেড়ে যায়, আর যেগুলো এক্সিসের মাঝখান বরাবর থাকে সেগুলোর এনার্জি কি হয়ে যায়? কমে যায়, ঠিক আছে। আপাতত জাস্ট মনে রাখবো আমরা যে ওকে dx² y² আর dz², কারা কারা? dx² y² আর dz² এই দুইটা অরবিটালের এনার্জি বেড়ে যায়, আর বাকি যেই তিনটা আছে dxy dyz dzx এদের এনার্জি কমে যায়। এবং ইলেকট্রন তো লোয়ার এনার্জি শেলেই থাকতে পছন্দ করে। সো ইলেকট্রনগুলো তাহলে 6টা ইলেকট্রন এভাবে থাকবে 1 2 3 4 5 6। তাহলে যখন নন ডিজেনারেট অবস্থায় চলে যায় তখন ইলেকট্রনসগুলো এই রকম অবস্থায় থাকে, T2g অবস্থা, মানে T2g অরবিটাল বা লোয়ার অরবিটাল যেটা সেটাতে থাকে। এইবার যখন আমি এই যে যৌগটা আছে যৌগটার উপরে কি করব? আলো এনে ফেলবো। একটু চিন্তা করে দেখো, ধরো তুমি হচ্ছে একটা চামিচের উপরে এই যে এই যৌগটা নিয়ে রাখছো, এই যে এটা হচ্ছে একটা চামিচ, ওয়াও, অ্যান্ড এইটা
দেখা যাইতেছে যে এটার উপর ব্লু কালারের কিছু জিনিসপাতি রাখা আছে। তাহলে এই যে এই জিনিসটা ব্লু দেখা যায় কেন, তার আগে বলো যে এটা রেড দেখা যায় কেন, ওয়াই ইট ইজ রেড? সব লাইট অ্যাবজর্ব করতেছে রেড বাদে, ঠিক আছে? তাহলে এই যে সাদা আলোর মধ্যে কি থাকে? বে, নি, আ, স, হ, ক, লা, 7টা কালার থাকে, ঠিক আছে? 7টা ডিফারেন্ট ওয়েভলেন্থ বা ডিফারেন্ট হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের আলো থাকে। তার মধ্যে বাকি সবগুলো অ্যাবজর্ব করে নেয়, শুধু লালটাকেও শোষণ করতেছে না বা অ্যাবজর্ব করছে না, ঠিক আছে? তখন লালটা রিফ্লেক্ট হয়ে যায়, এই লালটা আমাদের চোখে হিট করে, আমরা দেখি যে এটা লাল কালার। সেম গোজ ফর দিস, এটা ব্লু কালার, ব্লু বাদে বাকি সব অ্যাবজর্ব করে নিতেছে। তার মানে ধরে নাও যে যখন আমরা এই যে কোনো একটা লবণ, সল্ট, এই সল্টের উপরে সাদা আলো দিব, তখন কি করবে? এই যে সল্ট আছে, সল্টটা কিছু কালার অ্যাবজর্ব করে নিবে। কিন্তু একটা ব্যাপার হচ্ছে, ইন কেস অফ ট্রানজিশন মেটালস, অবস্থান্তর ধাতুর ক্ষেত্রে লাস্ট শেল, একদম লাস্টের যে ইলেকট্রনসগুলো আছে, সেই ইলেকট্রনগুলোর মধ্যে নিজেদের আবার কয়টা লেভেল আছে? 2টা লেভেল আছে, 2টা লেয়ার আছে। তখন কি হয়? এই যে আলো দেওয়া মানে তো এনার্জি দেওয়া, তাই না? তাহলে আমরা বাইরে থেকে এনে এনার্জি দিতেছি, শক্তি দিচ্ছি। এই শক্তি নিয়ে লোয়ার এনার্জির কোনো একটা ইলেকট্রনের ইচ্ছা হতে পারে যে আমি একটু উপর থেকে ঘুরে আসি, ঠিক আছে? সো সে জাম্প করে কোথায় চলে গেল? উপরে চলে গেল। তাহলে এখানের যে ইলেকট্রন আছে, এই ইলেকট্রন T2G এর ইলেকট্রন শক্তি অ্যাবজর্ব করে ইজি অরবিটালে চলে গেল। কিন্তু ইজিতে গিয়ে ফিল করলো যে ওয়েট, দিস ইজ নট মাই প্লেস, এটা তো আমার জায়গা না। তখন ইজি থেকে আবার কোথায় জাম্প করবে? আবার হচ্ছে জাম্প করে কোথায় চলে আসবে? T2G-তে চলে আসলো, আগের অবস্থানে চলে আসলো। বাই দ্য ওয়ে, বাকি আরও অন্যান্য যেগুলো আছে অ্যাট দ্য সেম টাইম বুঝে লাফালাফি করতেই থাকে। তাহলে কিছু ইলেকট্রন উপরে যাচ্ছে, আবার উপরে গিয়ে বাকিগুলো আবার কি হচ্ছে? নিচে চলে আসতেছে। তার মানে কন্টিনিউয়াসলি কি হচ্ছে? এখানে একটা কিন্তু ফ্লো হচ্ছে ইলেকট্রনের, নিচেরগুলো উপরে যাচ্ছে, উপরেগুলো কোথায় যাচ্ছে? নিচে যাচ্ছে। নিচেরগুলো উপরে যাওয়ার সময় এনার্জি বা শক্তি অ্যাবজর্ব করে, আর উপরেরগুলো আবার যখন নিচে আসতে থাকে ইলেকট্রন, তখন শক্তি আবার কি করতে থাকে? রেডিয়েট করে বা বিকিরণ করে, তাই না? এই যে শোষণ আর বিকিরণের ফলে আমরা কি দেখতে পাই? যে ডেল্টা ই পরিমাণ এনার্জির গ্যাপ, এই এনার্জি গ্যাপটাকে আমরা যদি এরকম hc/λ দিয়ে প্রকাশ করি, তখন আমরা দেখি যে মানে ডিফারেন্ট লেমডা জন্য তাহলে ডিফারেন্ট কালার্স আমরা দেখতে পাই, ঠিক আছে? এই ডিফারেন্ট লেমডার জন্যই কি ডিফারেন্ট কালার্স আমরা দেখতে পাই। তাহলে মেইন যে স্টোরি, যে কিভাবে কালার্ড কম্পাউন্ড, কেন কালার্ড কম্পাউন্ড বা রঙিন যৌগ গঠন করে, প্রথম কথাই হচ্ছে যে ডি অরবিটাল যেটা থাকে সেটা কি হয়ে যায়? সেটা ডিজেনারেট অবস্থা থেকে নন ডিজেনারেট অবস্থায় চলে যায়। তখন নন ডিজেনারেট অবস্থাতে ইজি উচ্চ শক্তি স্তর বা হায়ার এনার্জি শেল এবং T2G নিম্ন শক্তি স্তর বা লোয়ার এনার্জি শেল ক্রিয়েট হয়, ঠিক আছে? বাহির থেকে শক্তি দিলে আমরা যখন দৃশ্যমান আলো বা ভিজিবল লাইট এই যৌগের উপরে পড়ে, তখন ভিজিবল লাইট থেকে শক্তি শোষণ করে T2G এর ইলেকট্রন ইজিতে চলে যায়। এখন ইজি থেকে আবার যখন T2G-তে ফেরত আসে, তখন সেই ইলেকট্রনগুলো কিছু শক্তি বিকিরণ করে, ওই বিকিরিত শক্তি আমরা বিভিন্ন রং হিসেবে দেখতে পাই। বুঝতে পারছি ঘটনা কি? বোঝা গেছে? এই ঘটনা রিলেটেবল না? কার সাথে রিলেটেবল? বোরের যেই আমরা বর্ণালী পরে আসছি ওরকমই। এখন তুমি জিজ্ঞেস করতে পারো, ওয়েট ভাইয়া এখানে নিচের থেকে উপরে উঠতেছে, দেখি কারো মনে এই কোয়েশ্চেন আসছে কিনা। নিচে থেকে এখানে, নিচে থেকে উপরে গেল ভাই কেন? আমরা তো হচ্ছে যখন নন ডিজেনারেট অবস্থায় নাই তখনও তো পাঠাই দিতে পারি। তখন হচ্ছে আমি এই যে 3D থেকে 4S-এ পাঠিয়ে দিলাম, ঠিক আছে? অ্যান্ড দেন 4S থেকে আবার যখন নিচে নামবে তখন তো কালার দেখার কথা। অ্যান্সার হচ্ছে ইয়েস। ওইটার নাম তো বর্ণালী। ওটার নাম কি? বর্ণালী। এবং সেটার জন্য ইট নিডস এ লট অফ এনার্জি। কত এনার্জি লাগবে? আমি জাস্ট একটা ভিজিবল এক্সাম্পল মানে কম্প্যারিজন দেখানোর চেষ্টা করি। ধরো এটা হচ্ছে 3D অরবিটাল, ঠিক আছে? 3D অরবিটাল যখন ভেঙে গেল, মানে 3D এর এনার্জি হলো দিস লোয়ার লেভেলে, এটা যখন ভেঙে গেছে তখন দুইটা আলাদা লেভেল ক্রিয়েট হয়েছে, যাদের পার্থক্য হচ্ছে এমন, এই যে এটা হচ্ছে ইজি আর এটা কি T2G। অথচ 4S কই থাকবে জানো? যদি এটা যদি 3D হয় তাহলে 4S থাকবে এখানে,
এটার মানে কি? এটার মানে হচ্ছে জাস্ট সিম্পলি ভিজিবল লাইট বা আমরা যে আলো দেখি ওই আলোর এনার্জি দিয়ে 3D থেকে কোথায় নিতে পারি না আমরা? 4S এ নিতে পারবো না, ঠিক আছে? বাট T2G থেকে কোথায় নিতে পারবো? ইজিতে নিতে পারবো, বিকজ এই দুইটার এনার্জি গ্যাপ 4S আর 3D এর এনার্জি গ্যাপ থেকে কি অনেক কম, ঠিক আছে? সো এই ভিজিবল লাইট বা দৃশ্যমান আলো এই রেঞ্জের মধ্যেই থাকে। বুঝতে পারতেছি ঘটনা? ঠিক আছে, এরকম জটিল কোয়েশ্চেন সাধারণত অ্যাডমিশন টেস্ট ছাড়া আসবে না। যে মানে অ্যাডমিশন টেস্টেও ধরো এমসিকিউতে আসো যে কেন নিচের কোনটি সঠিক, যে থ্রি ডি এর মধ্যে দৃশ্যমান আলো দিয়েই হচ্ছে অ্যাকচুয়ালি কি করতে পারে, নিচে থেকে ইলেকট্রন উপরে যেতে পারে, ওয়ারেজ অন্য কেউ পারে না। ডি অরবিটালের মধ্যেই লাফালাফি করতেছি, ইয়েস, ডি এর মধ্যেই দুইটা লেভেল ক্রিয়েট করে দিয়েছি যেখানে ওরা লাফালাফি করতেছে। বুঝতে পারতেছি? ওকে, ইটস লাইক বিড়াল। কারো বাসায় বিড়াল আছে? একজন, দুইজনের বাসায়, তিনজনের বাসায়? নাই, বিড়াল লাফালাফি করে না, ঠিক আছে? দেখবা যে তুমি হলো খালি ওই যে তোমার ওয়ার্ড্রোবের উপর থেকে, ওটা হচ্ছে ওদের ফেভারিট স্পট, লাফালাফে ওয়ার্ড্রোবের উপরে উঠে, ঠিক আছে? তারপরে হচ্ছে নিচে নামতে চায়। একদিন আমার বাসায় একটা বিড়াল ছিল, এখন আপাতত আমার বাসায় নাই, ঠিক আছে? হ্যাঁ, আপাতত আমার বাসায় নাই, আবার কয়েকদিন পরে নিয়ে আসবো না। ও হচ্ছে লিটারালি বুকশেলফের উপরে উঠে, বুকশেলফের তাকের তো জায়গা নাই বই রাখা, ঠিক আছে? তারপরে লিটারালি একটুক জায়গা সামনে, এইটার উপরে উঠে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে চায়, এক শেলফ থেকে আরেক জায়গায় শেলফে যাইতে চায়, মানে কি মজা পায়। তো এনিওয়েজ, ঘটনা হচ্ছে যে বিড়াল তো ধরো লাফালাফি করতে পছন্দ করে, এই জন্য অনেকেই যেটা করে সেটা হচ্ছে বিড়ালের মানে বাসার মধ্যে ছোট ছোট স্টেপ করে দেয় বিড়ালের জন্য, ওরা যেন হচ্ছে লাফাইতে পারে। জাস্ট লাইক দ্যাট, যে তুমি নিচে থেকে তো একদম লাফ দিয়ে ওয়ার্ড্রোবের উপর উঠতে পারবে না, ঠিক আছে? এই জন্য তুমি একটা ছোট স্টেপ তৈরি করেছো, ওটার মধ্যেই লাফালাফি করতে থাকবে। বুঝছেন? এইরকম হচ্ছে ঘটনা। তাহলে বাই দ্য ওয়ে, এইসব কোয়েশ্চেন ইউজুয়ালি বুঝার জন্য বলা, পরীক্ষাতে কোয়েশ্চেন আসার মতো না এগুলো, ঠিক আছে? পরীক্ষায় আসার মতো কোয়েশ্চেন না। মানে তুমি যখন বড় হয়ে যাবা, তোমার স্টুডেন্ট যখন তোমাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করবে যে ওয়েট ভাই, এরাই কেন কালার শো করে, অন্যদের তো অন্য অরবিটালে গিয়ে কি কালার শো করতে পারে না? অ্যান্সার হচ্ছে কি না, অন্য অরবিটালে দেওয়ার জন্য অনেক বেশি এনার্জি প্রয়োজন, যেই এনার্জি আমরা তাপ দিয়ে দিতে পারি, ঠিক আছে? অন্য কোনো উপায়ে এক্সাইটেড করে দিতে পারি, কিন্তু জাস্ট নর্মাল ভিজিবল লাইট দিয়ে সেটা আমরা দিতে পারি না, ঠিক আছে? আর আমরা যত রং দেখি, যে আমাদের আশেপাশে যত কালার্স দেখতেছি, সব কালারের পিছনেই কোনো না কোনো কি আছে, ট্রানজিশন মেটাল লাগবে। বেশিরভাগ ডাই বা পেইন্ট, যেটা কালার যেটাকে বলি, এই ডাইগুলো হচ্ছে পিগমেন্টস থাকে। ওকে, সো এই পিগমেন্টসগুলো বিভিন্ন বেইজের সাথে মিশায় বিভিন্ন জিনিসের রং বানায় আর কি, ঠিক আছে? সেটা মানে কাপড়ের রং হতে পারে, দেয়ালের রং হইতে পারে, ডিপেন্ডিং অন দ্যাট। বাট ওই পিগমেন্টসগুলো অ্যাকচুয়ালি কি, পিগমেন্টসগুলো হচ্ছে বিভিন্ন কম্পাউন্ড, যৌগ। ওই কম্পাউন্ডগুলো কিসের হয়? সাধারণত এই বিভিন্ন মেটালের হয়। যেমন আশেপাশে যে কোনো গ্রিন কালারের জন্য, গ্রিন দেখলেই তোমার মানে ইটস প্রিটি শিওর যে ওখানে আয়রন রিলেটেড কোনো না কোনো একটা যৌগ আছে। যেমন এই যে পিছনের গ্লাসটার দিকে তাকাও, পিছনের গ্লাসের দিকে তাকালে দেখো না, যে কোনো গ্লাসের, নর্মাল কম দামি গ্লাস যেগুলো, গ্লাসটা একটু দেখো, একটু গ্রিনিশ হিউ দেয় না, একটা গ্রিনিশ টোন থাকে। এই গ্রিন টোনটার কারণও আয়রন, ঠিক আছে? এই আয়রনের কারণে একটু গ্রিনিশ হিউ দেয়। আবার কিছু কিছু হচ্ছে তোমার দেখা যায় যে অন্য কোনো কিছু দিয়ে দেয়, যেমন এই যে ব্লুইশ বললো, ক্রোমিয়াম থাকলে হয়তো বা হালকা ব্লুইশ টোন দেয়, এরকম টাইপের কাহিনী। তাহলে কালার্ড কম্পাউন্ড কেন ফর্ম করে যদি কোয়েশ্চেনে আসে, ভাইয়া এগুলো কি মানে কোন লেভেলের কোয়েশ্চেন? এগুলো সিডি লেভেলের কোয়েশ্চেন্স, ঠিক আছে? সিডি লেভেলের কোয়েশ্চেন্স, এগুলো বিতে আসে না, আসলে সিতে বা ডিতে আসবে। বুঝতে পেরেছি? সো ইম্পর্টেন্ট থিং। এবার চলো আমরা চলে যাব হচ্ছে কোয়েশ্চেন বলো। যেখানেই কালার দেখো, বেশিরভাগ জায়গাতে এই ফেনোমেননটাই কাজ করে, বেশিরভাগ জায়গাতেই। জামা কাপড়ের যে রং, এটাই তো বললাম, যে কোনো রং, ঠিক আছে, ওটার পিছনেই কোনো না কোনো এই ট্রানজিশন মেটাল ইনভলভড। যে কোনো রঙের পিছনেই হচ্ছে ট্রানজিশন মেটাল ইনভলভ, ঠিক আছে? এই বললাম তো, সিঁদুর দেখছো না, লাল কালার, ঠিক আছে? সিঁদুরের কিন্তু মানে সিঁদুর কিন্তু একটা সব কিছুই যৌগ, ডেফিনেটলি, ঠিক আছে? সিঁদুর হচ্ছে
তোমার লেডের একটা কম্পাউন্ড, লেডের একটা যৌগ, ঠিক আছে, ওটার কালার হচ্ছে কি রেড কালার, ঠিক আছে। তারপরে ব্লু কালার, ব্লুগুলো হচ্ছে ইউজুয়ালি ক্রোমিয়াম বা আয়রন বা কপার রিলেটেড কিছু কিছু জিনিসপাতি থাকে, ইউজুয়ালি মোস্ট অফ দেম আর কমপ্লেক্স, মানে একসাথে অনেক কিছু, ঠিক আছে। সো ইয়েস, যত কালার দেখতেছি আশেপাশে সবগুলোর পিছনেই কোনো না কোনো মেটাল ইনভলভড, ট্রানজিশন মেটাল ইনভলভড, ঠিক আছে। ওকে, চলো দেখি একটু সামনে যাই। এই কালার কম্পাউন্ডের পরে আসে হচ্ছে ম্যাগনেটিজম বা ম্যাগনেটিক প্রপার্টি, ম্যাগনেটিক প্রপার্টি বা চৌম্বক ধর্ম। সবাই একটু চুপচাপ করে ছবি আঁকেন কিছুক্ষণ, ঠিক আছে, কোনো কথা বলবেন না আর কথা শুনতে থাকো। ম্যাগনেটিজম নিয়ে আপনাদের আইডিয়া খুব একটা বেশি না, কারণ তোমরা 9-10-এ, হ্যাঁ একদম অপরিচিত না, 9-10-এ একটা চ্যাপ্টার ছিল ম্যাগনেটিজম নিয়ে, ঠিক আছে, ওই যে চৌম্বক, তড়িৎ প্রবাহের চৌম্বক ধর্ম, ম্যাগনেটিক ইফেক্ট অফ কারেন্ট। সো ওইটাতে একটু পড়াশোনা করছো যে হ্যাঁ ম্যাগনেট মানে কি থাকে, ম্যাগনেট মানে হচ্ছে একটা নর্থ পোল আর আরেকটা সাউথ পোল, এবং নর্থ পোল সাউথ পোলকে কি করে, আকর্ষণ করে বা অ্যাট্রাক্ট করে। এবং উই অলসো নো যে ম্যাগনেটেরও কি থাকে, ইলেকট্রিক ফিল্ডের যেমন একটা প্লাস চার্জ যদি থাকে তাহলে তার আশেপাশে বলরেখা বা ফোর্স লাইন থাকে, মনে আছে ওই যে প্লাস চার্জ থেকে বাইরের দিকে ছড়ায় আর মাইনাসের জন্য কি ভিতরের দিকে ঢুকতে থাকে, ইয়েস। আবার আমরা এটাও দেখে আসছি যে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, মানে ম্যাগনেট মানেও হচ্ছে নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে কি থাকে, বলরেখা থাকে বা ফোর্স লাইন থাকে। আমরা যদি একটা নর্থ পোল আর একটা সাউথ পোল সামনাসামনি এভাবে রেখে দেই, তখন তাদের মধ্যেও বলরেখাগুলো সাধারণত দেখা যায় যে এমনভাবে থাকে, বলরেখা বা ফোর্স লাইনস। ফোর্স লাইন বলার থেকে আরেকটা পশ নাম আছে, এখন তো বড় হয়ে গেছো, উই কল দেম ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্স। সুন্দর না, ম্যাগনেটিক ফ্লাক্স। আচ্ছা, তাহলে ম্যাগনেটিক ফ্লাক্সগুলো নর্মালি দেখতে হচ্ছে এমন হয়, দুইটা যদি পাশাপাশি সামনাসামনি রেখে দিই। এইবার আমরা তোমাদেরকে বলছিলাম যে কমনলি তিন টাইপের ম্যাগনেটিজম দেখা যায়, তার মধ্যে একটা আমরা সবাই পরিচিত, ফেরোম্যাগনেটিজম। নামটা না জানলেও ওই যে নর্মালি যেটা হয়, যে কোনো স্টিলের লোহার কোনো জিনিস কিন্তু দেখবা কি ম্যাগনেটের সাথে লেগে যায়। সো এই ফেনোমেননটা হচ্ছে কি তোমার ফেরোম্যাগনেটিজম। সো হোয়াট ডাজ হ্যাপেন, কি হয় সেখানে, এই যে ওই জায়গাতে ধরো আমরা আবারও একটা নর্থ পোল নিলাম, একটা সাউথ পোল নিলাম, নর্থ সাউথ ইউনিভার্সিটি বানায় ফেলছি, ইয়েস। ওকে, সো এবার দেখা যাবে কি যে নর্থ থেকে, ও বাই দ্য ওয়ে মাঝে কি করছি, মাঝে আমরা হচ্ছে একটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল রেখে দিছি। এসে কি করবো, এসে কিছু করা যাবে না আপাতত, আমার কাছে রিমোট নাই। ফেরোম্যাগনেটিক আপাতত ওই যে আপনাদের সার্ভাইভাল স্কিল ইউজ করেন, বুঝতে পারছেন। আচ্ছা, ব্যাক টু আওয়ার টপিক। এখানে আবার একটু চলে যাই, দুইটা করে রাখেন সবাই। আচ্ছা, সবাই একটু এদিকে তাকান। সো ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল দিয়ে দিলাম, আগে ছবি আঁকি, তারপর তোমরা নিজেরাই দেখো যে কি হচ্ছে। Can we see what happened here? দেখা যাচ্ছে আগেরটার তুলনায় এই চুম্বকটা একটু বড় করে আঁকছি, এই জন্য হয়তো বা বুঝতে সমস্যা হতে পারে। বাট অ্যাকচুয়ালি যেটা ঘটতেছে সেটা হচ্ছে যে এই ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ভেতর দিয়ে যখন আমার চুম্বক ক্ষেত্রে যে ফ্লাক্সগুলো পাস করতেছে, দেখো ফ্লাক্সগুলো আরও ডেন্স হয়ে যাচ্ছে বা ঘন হয়ে যাচ্ছে, কাছাকাছি চলে আসছে, দেখছো? তার মানে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে গেলে আমার যে ফ্লাক্স ডেনসিটি বা ফ্লাক্সের যে ঘনত্ব,
ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ভেতর দিয়ে যখন ফ্লাক্সগুলো পাস করতেছে তখন এই যে ফ্লাক্স ডেনসিটি বা ফ্লাক্স ঘনত্ব কি হয়ে যাচ্ছে, বেড়ে যাইতেছে। দ্যাট মিনস ম্যাগনেটিক ফিল্ডটা আরও স্ট্রং হইতেছে। তুমি একটু চিন্তা করে দেখো তো, ভাইয়া যদি তোমাকে এভাবে করে আঁকি যে আচ্ছা বলেন তো দেখি, এই যে এখানে একটা ইলেকট্রিক ফিল্ড আঁকছি, ঠিক আছে, আর প্লাস আরও একটা জিনিস দিয়ে এখানে আরেকটা ইলেকট্রিক ফিল্ড আমি হচ্ছে ড্র করলাম। ভাইকে একটু দেখে বলো যে কোনটা বেশি স্ট্রং? এটা বেশি স্ট্রং না, বিকজ ইট হ্যাজ মোর ইলেকট্রিক ফিল্ড, মানে মোর ডেন্স ফ্লাক্স। এখানেও তাহলে এইটার তুলনায় এখানের ম্যাগনেটিক ফিল্ডটা কি হবে, বেশি স্ট্রং হবে। দ্যাট মিনস ফেরোম্যাগনেটের মধ্যে গেলে ম্যাগনেটিক ফিল্ড কি হয়ে যায়, স্ট্রং হয়ে যায়, ঠিক আছে, স্ট্রং হয়ে যায়। তো এই হচ্ছে ফেরোম্যাগনেটিজম। এবার তাহলে বাকি দুইটা একটু আঁকা যাক। বাকি দুইটার নাম হচ্ছে, একটার নাম প্যারাম্যাগনেটিজম আর একটার নাম ডায়াম্যাগনেটিজম। তাহলে এই যে ম্যাগনেটিক প্রপার্টি বলতে আমরা তিনটা জিনিস বুঝাই, চারটা হয় অ্যাকচুয়ালি, এন্টিফেরো আছে। সো ফেরো ম্যাগনেটিজম, প্যারাম্যাগনেটিজম, প্যারাম্যাগনেটিজম আর হচ্ছে ডায়াম্যাগনেটিজম। ডায়াম্যাগনেটিজম, ঠিক আছে। এর মধ্যে এনএস, এর মধ্যে হচ্ছে লেটস লুক অ্যাট দিস, আমরা কি দিলাম এবার, প্যারাম্যাগনেটিজম দিলাম। প্যারাম্যাগনেটিক মানে কোনো একটা যৌগ হচ্ছে দিয়ে দিছে। আচ্ছা, যদি প্যারাম্যাগনেটিক কোনো প্রপার্টি দেই তখন যেটা হয়, আচ্ছা এক কাজ করি, জাস্ট ফর ভিজুয়াল রিপ্রেজেন্টেশন আমি এটাকে একটু গাঢ় করে দিই, ভিজুয়ালি যেন দেখে বোঝা যায় যে হ্যাঁ এটা মোর ডেন্স, দেখা যাচ্ছে, ঠিক আছে, ওকে। এই জায়গায় যেটা হয়, এখানে হচ্ছে এই আমার ম্যাগনেটিক ফিল্ডটা অত বেশি ডেন্স হয় না, কিন্তু একটু খুব স্লাইটলি হচ্ছে ডেন্সিটি কি হয়ে যায়, বেড়ে যায় স্লাইটলি। তার মানে ম্যাগনেটিক যে ফিল্ডটা বা অ্যাট্রাকশনটা, এইটা কি হয়, খুব দুর্বলভাবে অ্যাট্রাক্ট করে, সামথিং লাইক দিস। ফেরোম্যাগনেটিজমে ডেন্সিটি অনেক বেড়ে গেছে, প্যারাম্যাগনেটিজমে ডেন্সিটি বাড়ছে বাট অত সিগনিফিকেন্টলি বাড়ে নাই। সো এখানে একটু লিখে রাখো যে প্যারাম্যাগনেটিজমটা হচ্ছে ভেরি উইক অ্যাট্রাকশন, খুবই দুর্বল আকর্ষণ, খুবই দুর্বল আকর্ষণ। কিসের প্রতি আকর্ষণ? ওই যে ম্যাগনেটিক ফিল্ডের প্রতি আকর্ষণ, ভেরি উইক অ্যাট্রাকশন, ওকে। আর ডায়াম্যাগনেটিজমে কি হয়, লেটস সি। ডায়াম্যাগনেটিজমে হচ্ছে এই রকম অবস্থা হয়, এইটা হচ্ছে এন, এটা হচ্ছে এস। এখানে যখন ইলেকট্রিক এই যে ম্যাগনেটিক ফ্লাক্সগুলো পাস করতে চায় এটার ভেতর দিয়ে, তখন অ্যাকচুয়ালি ভেতরে যখন যায় এগুলোর ডেনসিটি কমে যায়। দেখো তো ঘন ঘন হয়েছে না ফাঁকা ফাঁকা হয়েছে? ফাঁকা হয়ে গেছে, মানে ডেনসিটি কি হয়ে গেছে, কমে গেছে। এই হচ্ছে ডায়াম্যাগনেটিক মানে কোনো একটা ম্যাটেরিয়ালের প্রপার্টি, ডায়াম্যাগনেটিক। ওকে, সো ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে তাহলে কি হয়, ভেরি উইক রিপালশন হয়, মানে চুম্বক ক্ষেত্র দেখলেও চুম্বক ক্ষেত্র থেকে দূরে সরে যেতে চায়, বিকর্ষণ করে, ঠিক আছে। সো ভেরি উইক রিপালশন বা খুবই দুর্বল বিকর্ষণ, খুবই দুর্বল বিকর্ষণ।
এখন কথা হচ্ছে এটা বুঝছি সবাই। নেক্সট কাহিনী হচ্ছে যে কেন এটা শো করে, ঠিক আছে, কেন এটা শো করে, এইটা হচ্ছে মেইন কথা। কাহিনী হচ্ছে ভাইয়া তোমাদেরকে কিছুদিন আগে যখন স্পিন পড়াচ্ছিলাম তখন বলতেছিলাম যে প্রত্যেকটা ইলেকট্রনিক আকারে নিজের অক্ষের উপরে ঘুরতে থাকে, ঠিক আছে, প্রত্যেকটা ইলেকট্রন নিজের অক্ষের উপরে ঘুরে। আচ্ছা, ইলেকট্রনগুলো ঘুরতেছে, তার মানে ইলেকট্রনের উপরে আমরা ধরে নেই যে ইলেকট্রনের উপরেও কি আছে, এরকম ছোট ছোট চার্জেস ডিস্ট্রিবিউটেড অবস্থায় থাকে। ইলেকট্রনের তো চার্জ আছে, বাট এই চার্জটা কি একসাথে থাকে? ধরে নিচ্ছি না, একসাথে থাকে না। ইলেকট্রনের বডির উপরে চার্জগুলো এরকম ছড়ানো ছিটানো ভাবে থাকে, এবং যখন ইলেকট্রন ঘুরতে থাকে তার মানে অ্যাকচুয়ালি ইলেকট্রনের সাথে সাথে ওই চার্জগুলো বেসিক্যালি কি হচ্ছে, ঘুরতেছে। আচ্ছা, চার্জ যদি ঘোরে তার মানে আমরা বলতে পারি যে চার্জ ফ্লো করতেছে, ইলেকট্রনের বডিতে কি করতেছে, চার্জ ফ্লো করতেছে। অ্যান্ড উই নো চার্জের ফ্লো মানেই কি, কারেন্ট ফ্লো। এবং তোমরা ওই যে ম্যাগনেটিক ইফেক্ট অফ কারেন্ট ফ্লো, কারেন্ট ইলেকট্রিসিটি, সেই চ্যাপ্টারে পড়ে আসছো যে কোনো জায়গায় কোনো তারের মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো হয় তাহলে সেটার আশেপাশে কি হয়, ম্যাগনেটিক ফিল্ড, চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। তাহলে এই জায়গায় সেম ঘটনা ঘটতেছে যে ইলেকট্রনের বডিতে কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে ইলেকট্রনের বডিতে যদি কারেন্ট ফ্লো হয়, ওই কারেন্ট ফ্লো এর কারণে ইলেকট্রনের আশেপাশে কি তৈরি হবে বলেন তো, ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে। তার মানে প্রত্যেকটা ইলেকট্রন হচ্ছে এক একটা ছোট ছোট ম্যাগনেটস, প্রত্যেকটা ইলেকট্রন কি এক একটা ছোট ছোট ম্যাগনেটস। আচ্ছা, এবার যখন একটা ইলেকট্রন এরকম ইন্ডিভিজুয়ালি, ইন্ডিপেন্ডেন্টলি, একা একা করে কি করতে থাকে, ঘুরতে থাকে, ইন্ডিপেন্ডেন্টলি একা একা ঘুরতে থাকে, তখন তো তার কি থাকে, একটা ধরে নিচ্ছি টোটাল একটা ইলেকট্রিক ফিল্ড থাকে, সরি ম্যাগনেটিক ফিল্ড থাকে, টোটাল একটা ম্যাগনেটিক ফিল্ড আছে। বাট তুমি কনসিডার করো যে দুইটা ইলেকট্রন যদি বিপরীত স্পিনে জোড়া অবস্থায় থাকে, এবং আমরা তো দেখে আসছি যে এই যে ছবিও আঁকছি কিছুক্ষণ আগে, মুছে ফেলছি, ওই যে একটা ক্লকওয়াইজ যায় আর একটা কোন দিকে যায়, এন্টি ক্লকওয়াইজ। তো যখন এরকম পেয়ার্ড অবস্থাতে থাকে তখন কি হয়, তখন বেসিক্যালি একটার ম্যাগনেটিক ফিল্ড আরেকটার ম্যাগনেটিক ফিল্ডকে কি করে দেয়, ক্যান্সেল আউট করে দেয়। ধরো একটা যদি উপরে নর্থ পোল হয়, নিচে সাউথ পোল হয়, তাহলে আরেকটা হচ্ছে উপরে সাউথ পোল হবে, নিচে কি হবে, নর্থ পোল হবে। এবং সব মিলে এই যে এই পেয়ার বা জোড়ার জন্য তোমার নেট ম্যাগনেটিক ফিল্ড বা মোট যে চৌম্বক ক্ষেত্র সেটা কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে। নেট ম্যাগনেটিক ফিল্ডের মান হয়ে যাবে জিরো, মোট চৌম্বক ক্ষেত্র কত হয়ে যাবে, জিরো। মেইন কথা হচ্ছে জোড়ায় জোড়ায় ইলেকট্রন থাকলে ম্যাগনেটিক ফিল্ড জিরো, আর যদি বিজোড় ইলেকট্রন থাকে তখন ম্যাগনেটিক ফিল্ড থাকবে, ঠিক আছে, টোটাল একটা ম্যাগনেটিক ফিল্ড থাকবে। এবং টোটাল ম্যাগনেটিক ফিল্ড যদি থাকে তার মানে একটা ম্যাগনেট যদি একা থাকে তখন কি হবে, তখন আমরা যদি ওকে ইলেকট্রিক ফিল্ড দেই, ধরো এইটা একটা ম্যাগনেট, টাইনি একটা ম্যাগনেট, ছোট ম্যাগনেট, এটাকে যখনই আমি ম্যাগনেটিক ফিল্ডের কাছে নিয়ে যাব, ম্যাগনেটিক ফিল্ডে নিয়ে যাব, ম্যাগনেটিক ফিল্ডের দিকে অ্যালাইন্ড হয়ে যাবে, ম্যাগনেটিক ফিল্ডের দিকে অ্যালাইন্ড হয়ে যাবে। দ্যাট মেক্স দ্য ম্যাগনেটিক ফিল্ড স্ট্রঙ্গার। ম্যাগনেটিক ফিল্ডটাকে কী করে দেয় তখন, স্ট্রং করে ফেলে। ধরো তোমার কাছে অনেকগুলো আনপেয়ার্ড বা বিজোড় ইলেকট্রন আছে, এই যে অনেকগুলো আনপেয়ার্ড ইলেকট্রন, তখন কি হবে, তুমি যখনই এদেরকে ম্যাগনেটিক ফিল্ডে নিয়ে যাবে তখন ওরা অ্যালাইন্ড হয়ে যাবে। দ্যাট মিনস দে উইল অ্যাকচুয়ালি মেক দ্য ম্যাগনেটিক ফিল্ড ডেন্সার। আমার যে চৌম্বক ক্ষেত্র থাকবে সেটাকে কী করে ফেলবে, ঘন করে ফেলবে। ওয়্যারএজ যখন আমার এরকম পেয়ার্ড অবস্থায়, যে জোড়ায় জোড়ায়, যে একটা উপরে একটা নিচে জোড়ায় জোড়ায় থাকতেছে, তখন কি হয়, তখন অ্যাকচুয়ালি যেটা দেখা যায় ম্যাগনেটিক ফিল্ডের উপর তাদের কোনো ইফেক্ট থাকেও না। আবার কিছু কিছু ক্ষেত্রে বলা হয়েছে যে তারা উল্টা দিকে পেয়ার্ড হয়। মানে এইটা যেমন নর্থ সাউথ, আমি যদি ঠিক এই দিক বরাবরই অ্যালাইন করি, মানে সাউথ নর্থ এমনে করে দেই, তখন কী হবে, এই নর্থ এই সাউথকে অ্যাট্রাক্ট করবে, এই নর্থ এই সাউথকে অ্যাট্রাক্ট করবে, সো আরও স্ট্রংলি কানেক্টেড হয়ে থাকবে, মানে আকর্ষণটা করবে। বাট যদি এমন হয় যে এটার মধ্যে যেই ছোট ছোট টাইনি ম্যাগনেটসগুলো আছে, সেই ম্যাগনেটসগুলো যদি এমন করে NS, তখন কি হবে, বিকর্ষণ করবে, ফ্লাক্সগুলোকে দূরে সরায় দিবে। নর্থ বিকর্ষণ করে, সাউথ কি করে, বিকর্ষণ করে। সো বেসিক্যালি এই হচ্ছে ডায়াম্যাগনেটিজমের কাহিনী। আমরা ইন কেমিস্ট্রি আমরা এত ইনডেপথ ম্যাগনেটিজমের ব্যাখ্যায় যেতে চাচ্ছি না,
কারণ ম্যাগনেটিজমের ব্যাখ্যা নিয়ে এখনও বিজ্ঞানীরা শিওর না যে ম্যাগনেটিজম কেন শো করে, কেমনে এক্স্যাক্টলি কাজ করে। আমাদের জন্য জাস্ট মনে রাখবে এরকম যে যদি পেয়ার্ড অবস্থায় ইলেকট্রন থাকে, যদি সব ইলেকট্রন কিভাবে থাকে পেয়ার্ড বা জোড় অবস্থাতে থাকে, তখন মানে সেই যে ম্যাটেরিয়ালটা সেটা কি ধরনের প্রপার্টি শো করে, ডায়াম্যাগনেটিজম শো করে। ডায়াম্যাগনেটিজমের বাংলাও ডায়া চৌম্বকত্ব, ডায়াম্যাগনেটিজম সাউন্ডস বেটার। আর যদি এরকম আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, আনপেয়ার্ড বা বিজোড় ইলেকট্রন যদি থাকে, তখন তারা হচ্ছে প্যারাম্যাগনেটিজম শো করে। এবং যদি আনপেয়ার্ড ইলেকট্রনের সংখ্যা অনেক বেশি থাকে, তখন সেটা কি করে, ফেরোম্যাগনেটিজম শো করে। ঠিক আছে, আমরা ডায়া আর হচ্ছে প্যারাতেই হচ্ছে থাকবো শুধু। এইবার লেটস গো ব্যাক টু ইয়োর প্রিভিয়াস পেজ। আগের পেজে যান, আগের পেজে যেখানে K4Fe6 এর স্ট্রাকচার দেখানো আছে। K4Fe6 এর ইলেকট্রন বিন্যাসে যখন CN6 আসছে, তখন ওই ইলেকট্রন বিন্যাসের দিকে তাকাও তো দেখি, সেখানে সবাই কি জোড়া আছে নাকি কোনো বিজোড় ইলেকট্রন আছে? সবাই জোড়া। তাহলে ভাইয়াকে বলেন তো K4Fe6 ডায়াম্যাগনেটিক না প্যারাম্যাগনেটিক? ডায়াম্যাগনেটিক। বুঝতে পেরেছি, ডায়াম্যাগনেটিক। আর যদি ভাইয়া এটা লিখি, দেখো তো K3Fe6, K3Fe6, লাস্ট ক্লাসে বলছিলাম, আজকেও আবার একটু হিসাবটা করে দেখাই দেই। K3 যেহেতু, তার মানে এটা কি 3+, তার মানে এই পুরাটা কি হবে 3 মাইনাস, এইটা হচ্ছে -6। তাহলে আয়রনকে কত হতে হবে? +3 হতে হবে। যদি আয়রন +3 হয়, তাহলে একটু চিন্তা করো তো, আমার ডি অরবিটালে 3d কত হয়ে যাবে? 5। 3d 6 ছিল, ওখান থেকে আরও একটা ইলেকট্রন কমে যাবে, 3d 5 হয়ে যাবে। দ্যাট মিনস এই যে 1 2 3 4 5। আর যখন ডিজেনারেট অবস্থায়, নন ডিজেনারেট অবস্থায় চলে যাবে, তখন বলো তো এই ইলেকট্রনগুলো চেপে আসবে না? আচ্ছা, চেপে যদি আসে, তাহলে দুইটা ইলেকট্রন তো এরকমভাবে চাপলো, আরেকটা তো যাওয়ার কোনো জায়গা নাই। তাহলে এই যে এটা কি অবস্থায় আছে? আনপেয়ার্ড অবস্থায়। এই আনপেয়ার্ড ইলেকট্রনের কারণে K3Fe6 আবার কি প্যারাম্যাগনেটিক। তাহলে K4Fe6 ডায়াম্যাগনেটিক, বাট K3Fe6 প্যারাম্যাগনেটিক। কোয়েশ্চেন এখান থেকে আসে এমনিই, ডিতে কোয়েশ্চেন দিয়ে দিল যে K4Fe6 ডায়াম্যাগনেটিক হলেও K3Fe6 প্যারাম্যাগনেটিক কেন? ব্যাখ্যা করতে পারবো? থ্যাংক ইউ সো মাচ। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।